হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর 10ম অধ্যায় লাভ ক্ষতি। একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত অধ্যায় এটা। তো অলরেডি আমরা এর একটি ক্লাস করে ফেলেছি যেখানে আমরা লাভ ক্ষতি সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এবং আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতির যে এক্সারসাইজ আছে 10.1 তার প্রথম দিকের কয়েকটি অঙ্ক দেখে নেব। এবং তোমাদেরকে আমি বলবো, যারা এর আগের ক্লাসটি দেখোনি, আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে পার্ট 1 ভিডিওটি অবশ্যই দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি কিছুই বুঝতে পারবে না। এবং যারা ভাবছো যে আমাদের কাছে লাভ ক্ষতির একটা ধারণা আছে, তার উপর বেস করে আমি অঙ্কগুলো দেখে নেব, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। তো আজকের ক্লাসটিও তোমরা অন্যান্য ক্লাসের মতো সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে। চলো শুরু করা যাক। কোষে দেখি 10.1 এর যে প্রথম দুটি অঙ্ক আছে 1 এবং 2, এই দুটো অঙ্ক আমি এই মুহূর্তে করাচ্ছি না। তার কারণ এই দুটো অঙ্ক সাধারণত কনসেপ্ট তৈরি করার জন্য দেওয়া হয়েছে, এবং আমি অলরেডি তোমাদেরকে এর আগে একটি আলাদা সেপারেট ক্লাস ভিডিও বানিয়ে দিয়েছি লাভ ক্ষতির কনসেপ্টের উপর। তো এই দুটো অঙ্ক এই মুহূর্তে করছি না। যদি তোমাদের প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। আজকে আমরা শুরু করব কোষে দেখি 10.1 এর 3 নম্বর প্রশ্ন থেকে। কেমন? তো 3 নম্বর প্রশ্নটা আমি পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতেও দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা সামনে বইটা রাখো, বুঝতে সুবিধা হবে। 3 নম্বর প্রশ্নে আছে, সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেন। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো দেখো, আমরা সুবীর কাকার দৃষ্টিভঙ্গি থেকে অঙ্কটা দেখবো। প্রত্যেকটা অঙ্ককে কিন্তু এইভাবেই ভাববে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। দেখো, সুবীর কাকার দৃষ্টিভঙ্গি থেকে সুবীর কাকা একটা ঘড়ি কিনেছেন, কিনে সেই ঘড়িটা বিক্রি করেছেন। তাহলে সুবীর কাকার কাছে ঘড়িটির ক্রয় মূল্য আছে এবং ঘড়িটির বিক্রয় মূল্য আছে। কিন্তু সুবীর কাকার হয়েছে কি, সুবীর কাকার বিক্রি করে 12% ক্ষতি হয়েছে। এবং ক্ষতি হয়েছে মানে আমরা আগের কনসেপ্ট থেকে বলতে পারি যে নিশ্চয়ই সুবীর কাকা যে দামে ঘড়িটা কিনেছিল তার থেকে কম দামে ঘড়িটা বিক্রি করেছেন, তাই ওনার ক্ষতি হয়েছে। আর কি দিয়েছে? ক্ষতিটা 12% বলে দিয়েছে, এবং ঘড়িটি 176 টাকা মূল্যে বিক্রি করেছেন সেটাও বলে দিয়েছে। তার মানে সুবীর কাকা ঘড়িটি বিক্রয় মূল্য এটাও বলে দিয়েছে। তাহলে আমরা যেগুলো পেলাম সেগুলোকে একটু লিস্ট ডাউন করি। আমরা অঙ্কে যদি এইটুকু কাজ করতে পারি, আর সঙ্গে সঙ্গে আগের দিনের করে দেওয়া, দেখো মূলত 4টে ফর্মুলা। লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর লাভ মানে ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ বাই 100। এই দুটো ফর্মুলা লাভের অঙ্কের জন্য। ঠিক ক্ষতির অঙ্কের জন্য ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য ইন্টু শতকরা ক্ষতি বাই 100। এই দুটো লাভের, এই দুটো ক্ষতির জন্য যদি মনে রাখতে পারি, আমরা অঙ্কটা করতে পারবো। এবং এই অঙ্কটা হচ্ছে কিসের? ক্ষতির অঙ্ক। তার মানে আমরা এই দুটো ফর্মুলার মধ্যে দিয়ে অঙ্কটাকে বার করে নিয়ে আসবো। কেমন? দেখো, প্রত্যেকটা অঙ্ককে আমরা ঠিক একই প্যাটার্নে করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য এরকম একটা ছক বানিয়ে নেব। এটা ধরো 3 নম্বর অঙ্ক করছি, আমরা করব ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান, আর যদি লাভের অঙ্ক হয় তাহলে লাভ, আর যদি ক্ষতির অঙ্ক হয় তাহলে ক্ষতি। তো আমরা কি করব, দেখো হচ্ছে এখানে হয়েছিল ক্ষতি হয়েছিল, সো ক্ষতির শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি। দেখো এবার এই ছকটাকে আমরা কিভাবে পূরণ করছি। দেখো দেওয়া আছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্যটা হয়ে গেল 176 টাকা। আমরা প্রত্যেকটা অঙ্ককে প্যাটার্নে করলে সুবিধা হবে। দেখো ক্ষতির পরিমাণ দিয়েছে 12%, তাহলে ক্ষতির পরিমাণ হয়ে গেল 12%। জানতে চাইছে যে ঘড়িটির ক্রয় মূল্য কত, কত টাকায় কিনেছিলেন। তো এই ক্রয় মূল্যটা জানতে চাইছি। আমাদের অঙ্ক করার প্যাটার্নটা হবে এরকম যে প্রত্যেকটা অঙ্ককে আমরা ক্রয় মূল্য থেকে শুরু করে করবো। ক্রয় মূল্যের পর লাভ হলে লাভ, ক্রয় মূল্যের পর ক্ষতি হলে ক্ষতি, এবং লাভ ক্ষতি অনুযায়ী আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। দেখো তোমরা দেখে থাকবে যে তোমরা অনেক স্যারের কাছে দেখেছো বা অনেক বইতে দেখেছো কি না, কোন অঙ্কের জন্য ধরা হচ্ছে যে ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য কত, আবার কোন অঙ্কের জন্য করা হচ্ছে বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য কত। আমরা যদি এই হ্যাপাজার্ড ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাই, যাতে আমার প্রত্যেকটা অঙ্কের জন্য ওরকম ভাবতে না হয় যে এটা থাকলে ওইটা করে নিয়ে সেটা করবো, তার থেকে আমরা প্রত্যেকটা অঙ্কে একটা প্রসিডিউরে করবো। তবে আমি যে প্রসিডিউর বলছি, এই প্রসিডিউরের জন্য একটু তোমাদেরকে কিন্তু বীজগণিতে ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে একটু দক্ষতা থাকতে হবে, এবং আশা করি সেই নর্মাল ইকুয়েশন সলভ তোমরা জানো। তো দেখো আমরা ওইভাবে করছি, এবং প্রত্যেকটা অঙ্ক একই রকম ভাবে হবে, খুব সুন্দর ভাবে হবে। তো আমরা যেহেতু দেখো এখানে ক্রয় মূল্যটা জানতে চাইছে, আর অঙ্ককে আমরা সবসময় ক্রয় মূল্য থেকে শুরু করবো, সো আমরা ক্রয় মূল্যটাকে কি করবো, এক্স ধরে নেব। এই যে ধরে নিচ্ছে, এইখানেই বীজগণিত ঢুকে যাচ্ছে, এক্স ধরি, এবং তোমাদের কিন্তু এটা অ্যালাউ, এবং ক্রয় মূল্য তো এক্স টাকা ধরি। কেমন?
তোমরা বীজগণিত ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের প্রশ্নে লেখাই থাকে। কেমন? তো এবার দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করছি। আমাদের বলেছিলাম আমি দুটো ফর্মুলার মধ্যে অঙ্ক করবো। দেখো আমরা আগে 2 নম্বর ফর্মুলা ইউজ করছি। 2 নম্বর ফর্মুলায় কি ছিল, যে আমরা জানি দেখো এইটা ক্ষতি সমান ক্রয় মূল্য ইন্টু শতকরা ক্ষতি বাই 100। এইখানে আমরা ভ্যালুগুলো বসাবো। দেখো ক্রয় মূল্য আমার এক্স ধরা ছিল, মানে আমি যা ওখানে রেখেছি তাই বসাবো। যদি অঙ্কে ক্রয় মূল্য দেওয়া থাকে তো ওটা থাকতো, এখানে নেই বলে আমি এক্স ধরেছি। ওকে, শতকরা ক্ষতি দেখো 12 দিয়েছে আর 100। এটা আমাদের মনে রাখা খুবই সহজ, যেখানে পার্সেন্ট থাকে তার নিচে 100 হয়। কেমন? তো দেখো আমরা এই মিলিয়ে সব মিলিয়ে এটা পেলাম। যেটা পেলাম এটা আমরা কাটাকুটি করছি না, কারণ আমাদের পরেই সুবিধা হবে এটা না কাটাকুটি করলে। তো এটা হলো দেখো 12x/100 টাকা। এইটা হলো আমাদের ক্ষতি। এখন দেখো আমাদের হাতে কি আছে, এই ফর্মুলা যখন ইউজ হয়ে যাবে তখন আমরা এবার এই ফর্মুলা থেকে দেখবো। এই ফর্মুলায় কি আছে না, ক্ষতি আর ক্রয় মূল্য জানা থাকলে বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি। আমরা চাইলে ওই ফর্মুলা লিখতে পারি, নাহলে তোমরা জেনারেল নলেজ ইউজ করে এটা করে নিতে পারো, যে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করলে বিক্রয় মূল্য হয়। দেখো ক্রয় মূল্য মাইনাস ক্ষতি ইকুয়াল টু বিক্রয় মূল্য, এটাকে এদিক ওদিক সরলে তাই হয়। তো যেহেতু আমাদের ফর্মুলা লেখা আছে, তো ফর্মুলা অনুযায়ী করছি। তাহলে আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এইখানে আমরা যা যা জানি সব বসিয়ে দিচ্ছি। দেখো ক্ষতি আমরা কি জানতাম, ক্ষতি জানতাম এইটা 12x/100, ক্রয় মূল্য কত জানতাম x, বিক্রয় মূল্য কত জানতাম 176। তাহলে এই কোশ্চেনটা সলভ করলে আমাদের x এর ভ্যালু বেরোবে, মানে ক্রয় মূল্য বেরোবে। আমি বলছি এই অঙ্কটাকে তোমরা ঐকিক নিয়মে করতে পারতে এবং খুব সহজে করতে পারতে, কিন্তু কি হয় ওইভাবে করলে প্রত্যেক অঙ্কের জন্য তোমাকে আলাদা আলাদা করে বুদ্ধি খাটাতে হবে, কিন্তু এখানে কোনো বুদ্ধি খাটাতে হবে না, শুধু এক নিয়মে সলভ হবে। দেখো কিভাবে হবে। সো এটা সমাধান করার জন্য আমরা কি করছি, x গুলোকে একদিকে নিয়ে আসছি। সো 12x/100 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 176। সো আমরা দেখতে পাচ্ছি এটা বিয়োগ করলে হচ্ছে 12x মাইনাস 100x/100 ইকুয়াল টু মাইনাস 176। আমরা সমাধানটা পাশে করে দেখাচ্ছি। বা দেখো এটা হচ্ছে 12x মাইনাস 100x মানে হচ্ছে তোমার 88x মাইনাস 88x/100 ইকুয়াল টু মাইনাস 176। সো দেখো x ইকুয়াল টু কি হচ্ছে, দুদিক থেকে মাইনাস কেটে যাচ্ছে, 176 ইন্টু 100/88, এবং এটা দেখো একেবারেই কাটাকুটি হবে, তোমার এটা হচ্ছে 2। সো আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 200 এবং এটা টাকা। তাহলে ক্রয় মূল্য কত বেরোলো আমাদের 200 টাকা, এবং এটাই জানতে চেয়েছিল যে সুবীর কাকা কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো শেষ লাইনে তোমরা অ্যান্সার লিখবে যে সুবীর কাকা 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। কেমন? আমরা অঙ্ককে কিন্তু একই প্যাটার্নে করবো বলে এইভাবে করছি, এবং এক্ষেত্রে আমাদেরকে সাহায্য নিতে হচ্ছে কিসের, সাহায্য নিতে হচ্ছে একটু বীজগণিতের, সমীকরণের সমাধান। আমরা যদি ঐকিক নিয়ম ব্যবহার করি তাহলে হবে, কিন্তু ঐকিক নিয়মে এক একটা অঙ্কের জন্য এক এক রকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে কিরকম ঐকিক নিয়ম শুরু করবো, কিরকম ভাবে শেষ করবো। কেমন? তো এইভাবে করো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। চলো এরপরে আমরা 4 নম্বরটা দেখে নিই। দেখো 4 নম্বর প্রশ্নে আছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তো দেখো এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলে দেয়নি, আমাদেরকে সেটা বুঝে নিতে হবে। কি করে বুঝবো? আমরা যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানতে পেরে যাই তাহলেই বুঝতে পেরে যাবো যেটা বেশি হবে। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ, আর যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি। তো দেখো এখানে আনোয়ারা বিবি যেটা করেছে, লেবু বিক্রি করেছে। লেবুটা কি করেছে, 10টা লেবু 30 টাকায় কিনে তোমার 42 টাকা ডজন ধরে বিক্রি করেছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আনোয়ারা বিবি যে লেবু বিক্রি করেছে, দেখো এক ডজন লেবুর দাম ধরেছে 42 টাকা, তার মানে 12টি লেবুর দাম 42 টাকা। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আনোয়ারা বিবি যে লেবুটা কিনেছে বিক্রি করেছে তার মধ্যে দামের তফাৎ আছে, কিন্তু সঙ্গে সঙ্গে যটা লেবু কিনেছে তটা লেবু কিন্তু বিক্রি করেনি। দেখো যদি ধরে নিই যে 10টা লেবু যে দামে কিনেছে, সেই 10টা লেবুর হারে কিন্তু 10টা লেবুর বিক্রয় মূল্য দেয়নি, দিয়েছে 12টি লেবুর বিক্রয় মূল্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে হয় 10টি লেবুর বিক্রয় মূল্য নির্ণয় করে নিতে হবে, আর না হলে একটি লেবুর বিক্রয় মূল্য একটি লেবুর ক্রয় মূল্য নির্ণয় করে নিলেও চলবে। তো দেখো প্রথমটা নিয়ে আমরা বেশি ঘাটাচ্ছি না, যেটা ছিল হচ্ছে 10টি লেবু 30 টাকায় কিনেছে, তার মানে আমরা 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, এটা তো বুঝে গেছি। তাহলে দেখো আমরা এখান থেকে যে আমরা ছক করবো বলেছিলাম, ছকটা কি করবো বলেছিলাম, ক্রয় মূল্য সমান কত হবে বলতো, 10টা লেবুর জন্য ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। আচ্ছা এবার কি করেছে, ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য আমাদের ছকে থাকে, লক্ষ্য করো ক্রয় মূল্যের উপর আমাদের ছকে থাকে বিক্রয় মূল্য। আচ্ছা বিক্রয় মূল্যটা কি, উনি তো বিক্রি করবেন সেই 10টা লেবুই, কিন্তু রেটটা হয়েছে প্রতি ডজন 42 টাকা। প্রতি ডজন মানে একটু দেখো তোমরা বুঝে যাবে, এক ডজন মানে 12টি, তাহলে 12টি লেবু তিনি 42 টাকায় বিক্রি করেন। তাহলে একটা লেবু কত,
42/12, আর 10টা লেবুই তো উনি কিনেছেন, তাহলে 10টা বিক্রি করবেন। সো 42 × 10/12 এই দামে তিনি বিক্রি করবেন, ঠিক কিনা? তাহলে আমরা এইটাকে কি বলবো? বিক্রয় মূল্য। তাহলে দেখো আমরা লিখছি বিক্রয় মূল্য কত লিখবো না, কিভাবে লিখছি বলতো? আমরা আমাদেরকে তো ওইটা দেখালে ভালো হতো। তাহলে আমরা এক কাজ করি, বিক্রয় মূল্যটা একটু পরে লিখবো। আমরা এখানে ওই জিনিসটা করে দেখিয়ে দিই যে 12টি লেবুর বিক্রয় মূল্য সমান 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 42/12 আর 10টি লেবুর বিক্রয় মূল্য 42 × 10/12 টাকা। তাহলে এইটাই হয়ে গেল আমাদের ছকে চলে যাবে। তো আমরা একটু কাটাকুটি করে দেবো। দেখো 10 5 2 6 2 3 2 21 3 7 5 7 35 টাকা। সো আমরা যেটা পেলাম সেটা ক্রয় মূল্য ওটা, আর বিক্রয় মূল্য সমান 35 টাকা। এবার আমরা দেখেই বুঝে যাচ্ছি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। দেখো দেখতে পাচ্ছি লাভ হয়েছে। সো লাভ ইকুয়াল টু, দেখো আমাদের জানা ছিল লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখতে পাচ্ছ ফর্মুলাটা? লাভ ইকুয়াল টু, আমরা এইভাবে লিখছি, তোমরা একেবারেও করে দিতে পারো। সো দেখো 35 - 30 সমান 5 টাকা। সো লাভ পেয়ে গেলাম 5 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে কিন্তু লাভ জানতে চাইনি, চেয়েছে শতকরা লাভ। শতকরা লাভ কি করে বেরোবে? এই দেখো, এই যে ফর্মুলা, লাভের আরেকটা ফর্মুলা ছিল যে লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য ইনটু শতকরা লাভ বাই 100। ওই ফর্মুলাটা ইউজ করি। আমরা চাইলে এখানে ঐকিক নিয়মও করতে পারতাম, কিন্তু প্রয়োজন নেই। তাহলে আমরা জানি যে লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য ইনটু শতকরা লাভ বাই 100। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। লাভের জায়গায় 5 বসালাম, ক্রয় মূল্যের জায়গায় 30 বসালাম, শতকরা লাভটা নির্ণয় করতে চাই, শতকরা লাভ থাকলো বাই 100। সমাধান করলে কি হচ্ছে? শতকরা লাভ সমান 5 × 100 বাই 30। তাহলে কত হলো? দেখো 0 0 কাটলো, 50/3। তাহলে তো টাকা, তো আমরা একটু পার্সেন্ট, তো তাহলে এটাকে একটু করে দিই, ভগ্নাংশ করে দিই। 3 × 1 = 3, 3 2 3 6 18.6। আচ্ছা, এটাকে পূর্ণ হতে গেলে 16.23%। শতকরা 16.23%। বুঝতে পেরেছো? দেখো আমরা কিন্তু কত সহজে ফর্মুলা, দুটো ফর্মুলা, লাভ হলে লাভের দুটো ফর্মুলা, ক্ষতি হলে ক্ষতির দুটো ফর্মুলা, এর বাইরে কিন্তু যাচ্ছি না। কেমন? চলে এসে আমরা 5 নম্বরটা দেখে নেব। দেখো 5 নম্বরে আছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলে, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি কত মূল্যে ছবিটি কিনেছিলেন হিসাব করে লিখি। তো দেখো, অমলবাবু একটা ছবি বিক্রি করেছেন এবং সেই ছবিটা কত দামে আবার বিক্রি করলে কত লাভ হতো সেটা একটা বলা আছে। তার মানে আমরা অমলবাবুর একটা প্রকৃত ঘটনা আর একটা হচ্ছে কল্পনা করা হচ্ছে যে অমলবাবু এই করলে এই হতো। তাহলে আমরা দুটো কেসে অঙ্ক করবো এবং দুটো কেসে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে করব, এবং প্রথমবারে ক্ষতি হয়েছে এবং পরের বারে লাভের কথা বলেছে। তার মানে একবার এই দুটো ফর্মুলা হবে, একবার এই দুটো ফর্মুলা হবে। কেমন? তো দেখো আমরা অঙ্কের যে প্যাটার্নটা, আমরা ক্রয় মূল্যটা শুরু করি। ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য তো এখানে জানতে চাইছে, তাহলে আমরা এটাকে কি করব? x টাকা ধরি, মানে অমলবাবুর ঘড়িটি এত দামে, এই ছবিটি এত দামে কিনেছিলেন। এবার দেখো তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছেন, তাহলে ক্ষতির ফর্মুলা দেখো আমরা কি করছি। তাহলে এখান থেকে আমরা যেটা নির্ণয় করতে পারি যে আমরা জানি কি জানি, যেটা সেটা হলো এটা, যে ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য ইনটু শতকরা ক্ষতি বাই 100। সেখানে যদি বসাই ক্রয় মূল্য x, শতকরা ক্ষতি দেখো ওনার হয়েছিল 20% ক্ষতি। সো 20/100 আমরা যদি সমাধান করি, দেখো কি হয়, আমাদের 0 0 কেটে যায়, উপরে 1 থাকে, মানে x/5 টাকা। সো এইটা হয়ে গেল ওনার ক্ষতি। এখন তিনি দেখো এই ফর্মুলাটা ইউজ করে ফেললাম, তাহলে এখান থেকে দেখো এই ফর্মুলাটা, ক্ষতির আরেকটা ফর্মুলা ইউজ করা দরকার, সেটা হচ্ছে এইটা করি। তাহলে আমরা আরেকটা কি জানি, যে ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার দেখো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, ক্ষতিটা ছিল x/5, ক্রয় মূল্য ছিল x মাইনাস বিক্রয় মূল্য। সো দেখো আমরা এখান থেকে যেটা পাচ্ছি, বিক্রয় মূল্য ইকুয়াল টু কি হবে বলতো, x মাইনাস x/5। সিম্পলি সমাধান, এগুলো সমাধান করলে হয় আমাদের 4x/5 টাকা। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। দেখো ক্রয় মূল্য থেকে অঙ্ক শুরু করলাম, দুটো ফর্মুলা ইউজ করে বিক্রয় মূল্যে চলে এলাম। এবার কি বলছে, তিনি যদি আরো 200 টাকায় বেশি দরে বিক্রি করতেন, তিনি যদি আরো
200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে, তাহলে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলেন, তাহলে আমরা ওটা যদির অঙ্ক, তাহলে যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন, তাহলে কি হতো, নতুন বিক্রয় মূল্য বলি ওটাকে, বিক্রয় করলে তো বিক্রয় মূল্যই হবে, নতুন বিক্রয় মূল্য কত হতো, পুরানো বিক্রয় মূল্য তার সঙ্গে আরো 200 বেশি, এত টাকা, এইরকম আকারেই থাকবে। তাহলে তিনি কি বলেছেন, 5% লাভ করতেন। আচ্ছা, লাভটা কার উপর করতো, আমি বলেছিলাম তোমাদেরকে, যখন কিছু বলা থাকবে না মনে করতে হবে ক্রয় মূল্যের উপর লাভ করতেন, তার মানে আবার আমরা এই ক্রয় মূল্যের উপর 5% লাভ করবো। তো দেখো, তাহলে যখন 5% লাভ করেন তখন কি হয়, আবার লাভের ফর্মুলাটা ইউজ করব, লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য ইনটু শতকরা লাভ বাই 100। চলো আমরা যদি এখানে বসিয়ে দিই, ক্রয় মূল্য x, শতকরা লাভ হচ্ছে 5%, মানে 5/100, তার মানে হচ্ছে এটা 20, দেখো x বাই 20 টাকা। সো আমরা লাভ পেলাম এটা, কিন্তু এটা যদি লাভ হয় তাহলে আমরা লাভের আরেকটা ফর্মুলা ইউজ করি। দেখো আরেকটা ফর্মুলা ছিল লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, লাভটা দেখো আমাদের ছিল x বাই 20, বিক্রয় মূল্য তো জানি না, এটা ধরো, আচ্ছা বিক্রয় মূল্য ধরো রেখে, আচ্ছা জানি না বললে ভুল হবে, দেখো বিক্রয় মূল্য তো এই দামে বিক্রি করতে আমি বলেছিলাম, তো আমরা এটাকে একবার ওখানে বসিয়ে দিই, তাহলে বিক্রয় মূল্য হতো, মানে যখন 200 টাকা বেশিতে বিক্রি করতো তখন তো 5% লাভ হতো, তাহলে 5% লাভের যে বিক্রয় মূল্য আর এই 200 টাকা বেশিতে এটা একই। সো আমরা এখানে লিখে দিচ্ছি 4x বাই 5 প্লাস 200 মাইনাস ক্রয় মূল্য, দেখো আমাদের x ছিল। দেখো সমস্ত কিছু বসে গেল, সিম্পলি একটা সমাধান করবো এবং ভ্যালু চলে আসবে। কিভাবে করছি, সো আমরা দেখতে পাচ্ছি x গুলোকে সব নিয়ে আসি, x বাই 20 মাইনাস 4x বাই 5 প্লাস x সমান 200। সো এখান থেকে যেটা পাচ্ছি 20 লসাগু করলে x মাইনাস 16x প্লাস 20x ইকুয়াল টু 200। তো এটা দেখো সমাধান করলে হচ্ছে 21 16 5 5x বাই 20 ইকুয়াল টু 200। সেটা দেখো কাটাকুটি করলে হচ্ছে x বাই 4 ইকুয়াল টু 200, সো x ইকুয়াল টু 800 টাকা। সো লাস্ট তোমরা একটা অ্যান্সার লিখবে যে তিনি 800 টাকায় ঘড়িটি ছবিটি কিনেছিলেন। বোঝা গেল? দেখো আমরা অঙ্কের কিন্তু প্যাটার্নটা একই রকম রাখলাম, আমরা সেই ক্রয় মূল্য থেকে অঙ্ক শুরু করলাম, এগুলো চললাম, আর এই অঙ্কে দেখো এক জায়গায় যে শতকরা ক্ষতির পরিমাণটা এখানে লেখা হয়নি, এটা তোমরা এখানে লিখে দিতে পারো যে শতকরা ক্ষতি সমান 20%, যেটা এটা বসিয়েছিলাম ওখানে ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো দেখো এই হয়ে গেল এই অ্যান্সার। এবার চলে আসবো আমরা এরপরে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর সমস্যা আছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে, হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তো দেখো একটা ঘড়ির অঙ্ক, ঘড়িটা কেনা হয়েছে জানা নেই কত দামে, ওটাই জানতে চাইছে, কিন্তু একবার 370 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে আর একবার 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, কিন্তু প্রথমবারে লাভের পরিমাণ আর দ্বিতীয়বারে ক্ষতির পরিমাণ দুই ক্ষেত্রে সমান হবে, তাহলে আমাদেরকে ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। দেখো আমরা কি করছি, আমরা ক্রয় মূল্যটা তো জানি না, তো ক্রয় মূল্য থেকে আমরা অঙ্ক শুরু করি। সো আমরা ক্রয় মূল্য সমান x টাকা এটা ধরে নিচ্ছি, যে কোনো অঙ্কের শুরু আমরা ক্রয় মূল্য থেকে করবো বলেছি এবং ক্রয় মূল্য x টাকা ধরে নিলাম। এবার মনে করো প্রথম ক্ষেত্রের কথা ভাবছি, প্রথম ক্ষেত্রে কি করা হয়েছে, ঘড়িটিকে 370 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে আমরা কি বলবো, বিক্রয় মূল্য সমান 370 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে, ঘড়িটিকে 210 টাকায় বিক্রি করা হয়েছে, আমরা এখানে একটু ফাঁকা রাখছি, এখানটা লিখছি দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান কত, 210 টাকা। তো আমরা দুই ক্ষেত্রে ফরম্যাট তৈরি করে নিলাম। এবার মনে করো আমরা ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, তাহলে এই ক্ষেত্রে তো লাভ হয়েছে বলেছিল, তাহলে আমরা লাভটা নির্ণয় করতে পারবো না, ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানা। তো আমরা লাভ ইকুয়াল টু, দেখো এটা করি, অতএব এই যে ফাঁকাটা রেখেছিলাম ওই জন্যই রেখেছিলাম, লাভ ইকুয়াল টু কি হবে বলতো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে 370 মাইনাস x টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতিটা কি করে বেরোবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করে, অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য কত x আর বিক্রয় মূল্য কত 210 টাকা। সব আমরা দেখতে পেলাম প্রথমবারে লাভ এতটা, দ্বিতীয়বারে ক্ষতি এতটা, কিন্তু এখানে বলে দিয়েছে দুইবারেই লাভ যতটা হয় ক্ষতিও ততটা হয়, তাহলে আমরা শর্তটা কি এরকম বলতে পারি, শর্তানুসারে প্রথমবারের লাভ
370 মাইনাস এক্স সমান দ্বিতীয়বারের ক্ষতি এক্স মাইনাস 210। দুইবারের তো সমান, লাভ ক্ষতি করবে। সমাধান করা যাক। দেখো এক্স এক্স মিলে হচ্ছে 2x, আর 370 প্লাস 210 আমরা সব এদিকে এদিকে সরিয়ে নিলাম। তো এটা হয়ে গেল দেখো 2x সমান তোমার 0, 8, 5। সো x ইকুয়াল হচ্ছে দেখো 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 18, 9, 0, 290 টাকা। এক্স টাই তো হচ্ছে ক্রয় মূল্য, ওদের ভয়েটের ক্রয় মূল্য হয়ে গেল 290 টাকা। দেখো আমরা যদি অঙ্ককে বুঝে করতে যাই খুব সমস্যা। আমরা বরং একটা প্যাটার্ন দেখো, এই দুটো প্যাটার্ন, এই চারটে ফর্মুলার বাইরে কিন্তু যাচ্ছি না। অঙ্ক শুরু করছি ক্রয় মূল্য থেকে, যা পাচ্ছি সেই অনুযায়ী ফর্মুলা দেখে নিচ্ছি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকলে এই ফর্মুলা, আর ক্রয় মূল্য শতকরা লাভ থাকলে এই ফর্মুলা। এই দুটো ফর্মুলা যে কোনো একটা চুজ করছি, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তার আগেও বলবো তোমরা এর আগের পার্ট 1টা একবার দেখে নাও, কারণ পার্ট 1-এ আমরা এইগুলো ক্লিয়ার করেছিলাম। এইগুলো না ক্লিয়ার থাকলে এগুলো কিন্তু বুঝতে পারবে না। সো পার্ট 1টা দেখে নিও, না বুঝতে পারলে আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাস ভিডিও ভালো লেগে থাকলে তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে দাও, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলি শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।